মাস পেরিয়ে বছর গেল, বছর পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় আরেকটা নতুন বছর উকি দিল। শুধু তারেক রহমানের দেশে ফেরা হলো না, এই দিন আসবেন, এই মাসে আসবেন করে করে ১.৫ বছর হয়ে গেল, তবুও তারেক রহমান আসছে না। এখনও তিনি লন্ডনে বসে বিএনপিকে দিক নির্দেশনা দিচ্ছেন। তারেক রহমানের না আসা বিএনপিকে বিভিন্নভাবে চাপে ফেলেছে। ভোটের মাঠের পাশাপাশি প্রচারণাতেও জামায়াত এখন তাদেরকে টেক্কা দিচ্ছে। তারেক রহমান না থাকায় ফাঁকা জায়গায় কাজে লাগাচ্ছে জামায়াত। বিএনপিকে চাপ দিয়ে তারা নির্বাচনে চমক দেখানোর অপেক্ষায়। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান দেশে আসতে কিসের ভয় পাচ্ছেন? তার না থাকাটা দলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আর জামায়াত কিভাবে লাভবান হচ্ছে, সব জানতে আজকের বিশ্লেষণ দেখুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দেশে ফেরার জন্য তার কাছে কোনো প্রকার পাসপোর্ট নেই। এই অবস্থায় তিনি বিদেশ থেকে ফিরবেন তা সবার কাছে অজানা। তবে দেশে ফেরার একটা উপায়ও আছে, আর সেটি হলো ট্রাভেল পাস। এই ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে ফিরতে পারেন। এবার দেখা যাক ট্রাভেল পাস কি। ট্রাভেল পাস হলো একটি অস্থায়ী ভ্রমণ নথি, যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেওয়া হয়। এটি পাসপোর্ট নয়, এটি দিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না। বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেওয়া হয়। এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয়, এমন ব্যক্তি এই পাস পান। নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই, যেমন শিশু, যাদের কোনো পাসপোর্ট করা হয়নি, বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশের নাগরিকও পেতে পারেন ট্রাভেল পাস। ট্রাভেল পাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন: প্রথমত বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ, যেমন জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পুরনো পাসপোর্ট যদি থাকে, কোনো আত্মীয়ের হলফনামা, স্কুল কলেজের সনদ, প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্রে জানা যায়, তারেক রহমান চাইলে খুব সহজেই দেশে ফিরতে পারবেন। এক্ষেত্রে তার কাছে পাসপোর্ট থাকার প্রয়োজন নেই। তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, তারেক রহমান ও তার স্ত্রী বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন। ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাইকমিশনে সেই পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। তখন বিএনপি প্রতিবাদ জানিয়ে বলেছিল, তারেক রহমান যদি পাসপোর্ট ফেরতই দিয়ে থাকে তাহলে তা যেন সরকার দেখায়। তখন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পাসপোর্ট দেখানো হয়নি। তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই, ফলে তাকে নতুন করে পাসপোর্ট নিতে হবে। ২০১৪ ও ২০১৬ সালে তারেক রহমানকে সৌদি আরবে ওমরাহ ও হজ পালনে যেতে দেখা গিয়েছিল। শেষবার দেশ থেকে খালেদা জিয়াও হজে গিয়েছিলেন। সৌদি আরবে দেখা হয়েছিল মা ছেলের। সেখান থেকে তারেক রহমান আবার লন্ডন ফিরে যান। পাসপোর্টহীন তারেক রহমান তখন ব্রিটিশ সরকারের দেওয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বিদেশে গিয়েছিলেন বলে কথা উঠেছিল। কিন্তু পাসপোর্ট সংক্রান্ত জটিলতাই কি তারেক রহমানের দেশে না আসার কারণ? এমনটা ভাবেন না বেশিরভাগ মানুষ। তারেক রহমানের না আসার পেছনে হয়তো অন্য রহস্য লুকিয়ে আছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত রাজনৈতিক মাঠে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা স্পষ্ট হয়ে উঠেছে। এই অস্থিরতার কেন্দ্রে রয়েছেন এখন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে লন্ডন থেকে দল পরিচালনা করছেন। দলটির বড় অংশ এখনো অপেক্ষা করছে তিনি দেশে ফিরবেন কিনা, আর ফিরলে কেমন প্রভাব পড়বে নির্বাচন ও আন্দোলনের ওপর। কিন্তু অদূর ভবিষ্যতে তার দেশে ফেরার কোনো ইঙ্গিত নেই। এই অনুপস্থিতি বিএনপির জন্য হয়ে উঠেছে দ্বিমুখী সংকট। একদিকে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ দুর্বল হয়ে পড়ছে, অন্যদিকে মাঠের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন বাড়ছে, তিনি না আসলে নির্বাচনে কিভাবে তারা শক্ত অবস্থান নিতে পারবে। এ অবস্থায় জামায়াতে ইসলামী ধীরে ধীরে সুযোগ খুঁজছে এবং বিএনপির দুর্বলতাকে পুঁজি করে নিজেদের সংগঠন ও রাজনৈতিক অবস্থান শক্ত করার পথে এগোচ্ছে। তারেক রহমানের লন্ডনে অবস্থান বিএনপির উপর ব্যাপক প্রভাব ফেলছে। প্রথমত, বিএনপির রাজনীতির সবচেয়ে বড় শক্তি ছিল কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি, বিশেষ করে খালেদা জিয়ার ক্যারিশমা ও তারেক রহমানের মাঠ পর্যায়ের সংগঠন দক্ষতা। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকায় দলের পুরো নেতৃত্ব এখন তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় কোনো বড় আন্দোলন, সমাবেশ বা নির্বাচনমুখী কৌশল বাস্তবে রূপ পাচ্ছে না। লন্ডন থেকে ভিডিও কনফারেন্স বা বার্তা পাঠিয়ে দল চালানো গেলেও বাংলাদেশের মাঠের রাজনৈতিক চাপ মোকাবিলায় তেমন কার্যকর হচ্ছে না। ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। তারা বুঝতে পারছে না নেতৃত্ব কাকে অনুসরণ করবে এবং কাকে দায়িত্বশীল ধরবে। দ্বিতীয়ত, নির্বাচনকে ঘিরে দল যে সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়, উপজেলা পর্যায়ে জোট সমন্বয়, প্রার্থী বাছাই, অর্থায়ন, প্রচার কৌশল, মাঠের সমর্থক ও ভোটারদের সক্রিয় করা, এসবের জন্য প্রয়োজন দৃঢ় নেতৃত্ব। তারেক রহমান দূরে থাকার ফলে এসব কাজ ধীরগতিতে চলছে এবং কখনো কখনো পরস্পর বিরোধী সিদ্ধান্তেও দেখা যাচ্ছে। বিএনপির অভ্যন্তরে কয়েকটি শক্তিশালী গ্রুপ
রয়েছে। ঢাকা কেন্দ্রিক সিদ্ধান্ত, লন্ডন ভিত্তিক নির্দেশনা এবং কয়েকজন প্রবীণ নেতাদের নিজস্ব প্রভাব। তারেক রহমান দেশে থাকলে এই ৩ প্রবাহ এক জায়গায় এসে মিলিত, কিন্তু তিনি বাইরে থাকায় প্রতিটি সিদ্ধান্ত এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করছে। এর ফলে স্থানীয় নেতারা বুঝতে পারছেন না তারা কি আন্দোলনে জোর দেবে নাকি নির্বাচনমুখী প্রস্তুতি নিবে। এই বিভ্রান্তি আগের দুটি নির্বাচনে বিএনপিকে বড় ক্ষতির মুখে ফেলেছিল এবং সেই এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তির ঝুঁকি তৈরি হয়েছে। তৃতীয়ত, বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধা ছিল তার একক বিরোধী শক্তি হিসাবে অবস্থান, কিন্তু তারেক রহমানের অনুপস্থিতির সুযোগে জামায়াতে ইসলামী ধীরে ধীরে নিজেদের সংগঠিত করছে। জামায়াত অনেক নীরবভাবে স্থানীয় পর্যায়ে পুনর্গঠনে ব্যস্ত, গোপনে সভা করছে, সমর্থক সংগ্রহ করছে এবং তরুণদের রাজনৈতিকভাবে সংগঠিত করছে। বিএনপির দুর্বলতা বা নেতৃত্ব সংকট যত বাড়বে, জামায়াত ততই তাদের প্রভাব বিস্তারের সুযোগ পাবে। বিশেষ করে নির্বাচনে বিএনপি যদি দুর্বল প্রার্থী দেয় বা প্রার্থী চূড়ান্ত করতে দেরি করে, তখন জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে স্থানীয় পর্যায়ে ভোটের বড় অংশ নিজেদের দিকে টেনে নিতে পারে। অতীতে অনেক জায়গায় দেখা গেছে বিএনপির ভোটাররা প্রার্থী না পেলে বা হতাশ হলে জামায়াতের বিকল্পকে সমর্থন করে। তারেক রহমান দেশে না ফিরলে এই প্রবণতা আরও বাড়বে। চতুর্থত, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও তারেক রহমানের অনুপস্থিতি বিএনপির জন্য ঝুঁকি তৈরি করছে। নির্বাচনের আগে আন্তর্জাতিক মহল সাধারণত দলগুলোর নেতৃত্ব ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করে। একটি দলের শীর্ষ নেতা যদি দেশে না থাকে আর দলের দ্বিতীয় সারির নেতারা যদি বিভক্ত থাকে, তাহলে আন্তর্জাতিক শক্তিগুলো মনে করে দলটি নির্বাচনের জন্য প্রস্তুত নয় বা সরকার পরিবর্তনের যোগ্য পরিস্থিতি তৈরি করতে পারবে না। এই ধারণা একবার তৈরি হলে আন্তর্জাতিক সমর্থনও কমে যায়, যা বিএনপির জন্য বড় ক্ষতি। কারণ এই কয়েক বছর ধরে বিএনপির আন্তর্জাতিক চাপের উপর অনেকটাই নির্ভর করে রাজনৈতিক কৌশল সাজিয়েছে। পঞ্চমত, তারেক রহমান না ফেরার কারণে জোট রাজনীতিতেও বিএনপি দুর্বল হয়ে পড়ছে। জামায়াতও বুঝে গেছে বিএনপির উপর চাপ দিলে বা দূরত্ব বজায় রাখলে তার স্থানীয় পর্যায়ে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবে না। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সাতক্ষীরা, কুমিল্লা, সিলেট এইসব এলাকায় জামায়াতের সংগঠন বিএনপির তুলনায় অনেক সক্রিয় ও টেকসই। নির্বাচন যতই কাছাকাছি আসছে, ততই জামায়াত নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর চেষ্টা করছে। যদি বিএনপি শক্তভাবে সংগঠিত না হতে পারে, জামায়াতের প্রভাব ভোটের মাঠে স্পষ্টভাবে দেখা যাবে। সবশেষে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এই সিদ্ধান্তের উপর নির্ভর করে যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা। যদি তিনি ফিরে আসেন, তাহলে দলের নেতাকর্মীদের নতুন শক্তি হবে, আন্দোলনমুখী কৌশলে গতি আসবে আর নির্বাচনকে ঘিরে দল আবার প্রাণ ফিরে পাবে। কিন্তু তিনি না ফিরলে বিএনপির ভেতরের হতাশা আরও বাড়বে, নেতৃত্বে বিভ্রান্তি তৈরি হবে এবং ত্যাগী নেতারা ধীরে ধীরে রাজনীতি থেকে সরে যাবেন। তখন জামায়াত স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় শক্তিগুলো বিএনপির ভোট ব্যাংক ভাঙতে সক্ষম হবে। দেশে না ফিরে দূর থেকে দল চালানো হয়তো তারেক রহমানের জন্য নিরাপদ, কিন্তু এটি বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর। কারণ বাংলাদেশের রাজনীতির মাঠের শক্তির উপর দাঁড়িয়ে থাকে, দূরের নির্দেশনা নয়। নির্বাচনের আগে এই বাস্তবতা যত দ্রুত বিএনপি উপলব্ধি করবে, ততই তারা সংগঠিত হতে পারবে। অন্যথায় বিএনপি দুর্বল হবে আর জামায়াত লাভবান হবে।